শুধু বিচলিত কেন, সুপ্রিম কোর্ট এই কথাটা আজও বলেছে যে আরও স্ট্রং এভিডেন্স সংগ্রহ করতে হবে সিবিআইকে, এবং আমার মনে হয় যে সিবিআইয়ের কাছে এমন কোনো তথ্যসূত্র উঠে এসেছে যে তথ্যসূত্রে হয়তো এই সরকারের হাই প্রোফাইল কোনো নেতা বা মন্ত্রীর নাম রয়েছে, সেইটা সিবিআই হয়তো প্রকাশ করেছে, সেই জন্য সুপ্রিম কোর্ট এরকম মন্তব্য করেছেন। যে কেসের দোহাই দিয়ে তিনি বন্ধ করতে চেয়েছেন সেই কেসেরই লাইভ স্ট্রিমিং চিফ জাস্টিস বলেছে সারা দেশবাসী দেখতে পাবে। কোনো রকম তাদের ওপরে পানিশমেন্ট হয়নি, অনলি ট্রান্সফার হয়েছে। সিপি হ্যাজ বিন ট্রান্সফার্ড। ট্রান্সফার ইজ নট আ পানিশমেন্ট। স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে লালবাজারের তুলনা। একজন বাবা, তার মেয়ে মারা গেছে, সে এফআইআর করার জন্য সেখানে গেছে, 4.5 ঘন্টা সেখানে তাকে বসিয়ে রাখা হয়েছে, তারপরে লালবাজারের পুলিশ অফিসার তাকে আবার ক্লিন চিট দেয়। কাকে আড়াল করতে চাইছে? কোন মন্ত্রীকে আড়াল করতে চাইছে? প্রত্যেকটা লালবাজারের অফিসার এরাও দুর্নীতি পরায়ণ। যে সরকারের যে ভয়, এই ভয়টা সরকার কাজ করছে, কারণ সরকার বুঝতে পারছে একের পর এক প্রশ্ন বানে যখন সুপ্রিম কোর্ট সরকারকে বিদ্ধ করছে, একের পর এক মানে যখন সিবিআইয়ের মানে অফিসাররা বলছেন, সিবিআইয়ের লয়ার যখন বলছেন যে রাজ্য সরকার এই সহযোগিতা করেনি, ওই করেনি, এবং রাজ্য সরকার কি করেছে সেইটা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, তখন সরকার পক্ষ কার্যত কোণঠাসা, কার্যত তারা তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। সেই জায়গাটা জেনে গেলে সরকার আরও ব্যাকফুটে চলে যাবে, আরও অসুবিধার সৃষ্টি হবে। এই জন্য যাতে সেই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যায়, তাই লাইভ স্ট্রিমিং বন্ধ করার কথা বলা হচ্ছে। সরকারের এর থেকে নিন্দনীয় ন্যাক্কারজনক ভূমিকা আমার কাছে আর নেই, আমি দেখিনি, এবং সারা দেশে এরম ধরনের কোনো নজির আছে বলে আমার জানা নেই। লাইভ স্ট্রিমিং তিনি সেখানে বন্ধ করেছেন কারণ তিনি জানেন যে তিনি বিব্রত অবস্থায় পড়ে যাবেন, এই ডাক্তাররা তাকে ছেড়ে কথা বলবে না। সরকারের ভয়ের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এগুলো একটা নাটকীয় ব্যাপার। একটা মামলা আজকে 3 দিন ধরে হিয়ারিং হচ্ছে, আজকে 3rd ডে, এর আগে 2 দিন হয়েছে। সারা দেশবাসী তখন লাইভ স্ট্রিমিং দেখেছে, তখন এই রাজ্য সরকারের কোনো আপত্তি ছিল না। আজকে দেখা গেল যে যখন সরকারের সঙ্গে একটা আলোচনার অফার সূত্র যখন ডাক্তারদের বার করার চেষ্টা করা হচ্ছে, তারা লাইভ স্ট্রিমিং চাইছেন অথবা মিডিয়ার সরাসরি সম্প্রচার চাইছেন, তখন সেই জায়গাটাকে বন্ধ করে বা আটকে রাখা হচ্ছে। এই জায়গাটাতেই কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই জায়গাটা যেহেতু এত বারবার করে উঠে এসেছে, সেই জন্য লাইভ স্ট্রিমিং বন্ধ করার জন্য আজকে বলা হয়েছে। একটা কেসে যখন আগের ডেটগুলোতে লাইভ স্ট্রিমিং হয়েছে, সেই কেসটার যখন একটা পোর্শন হিয়ারিং হয়েছে, তখন হঠাৎ করে লাইভ স্ট্রিমিং বন্ধ করা যায় না। এক, দ্বিতীয়, চিফ জাস্টিস যেভাবে বলেছেন যে জনস্বার্থ মামলা, জনগণের শোনার অধিকার রয়েছে সেই মামলার, সারা দেশবাসী জানতে পারে, তাতে লাইভ স্ট্রিমিং বন্ধ থাকবে কেন? তাতে তিনি যে যুক্তি দিয়েছেন যে তার লয়ারদেরকে থ্রেট করা হচ্ছে, মহিলাদেরকে থ্রেট করা হচ্ছে, সেই বিষয়ে চিফ জাস্টিস বলেছেন বারকে আমরা বলবো যে উপযুক্ত ব্যবস্থা নিতে, যাতে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। প্রথমত আমি বলি, যেখানে আজকে লাইভ স্ট্রিমিং নিয়ে সুপ্রিম কোর্ট সরাসরি বলেছে যে দেশের জনগণ দেখতে পেতে পারে, সেখানে মুখ্যমন্ত্রী কি বললেন না বললেন তাতে কিচ্ছু এসে যায় না। এবং আপনাকে আমি বলি, আমাদের হাইকোর্টে কোভিডের সময় লাইভ স্ট্রিমিং করা যেত, মানে কোভিডের সময় অনলাইনে মামলা করা যেত, তারপরে সেই ব্যাপারটাকে বন্ধ করা হয়েছে। কিন্তু এখন সুপ্রিম কোর্টের অর্ডারে দেশের প্রতিটা হাইকোর্টের প্রত্যেকটা বেঞ্চ অনলাইনে মামলা শুনতে পারবে এবং লাইভ স্ট্রিমিং করতে পারবে, এবং ঠিক সেম জিনিস সুপ্রিম কোর্টেও রয়েছে। সুপ্রিম কোর্টের প্রতিটা বেঞ্চ সেখানে লাইভ স্ট্রিমিং হবে এবং অনলাইনে মামলা করা যাবে। এইটা তাহলে সুপ্রিম কোর্টের যদি অর্ডার থাকে যে সুপ্রিম কোর্টের প্রত্যেকটা মামলা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সারা জনগণ বা দেশবাসী, সারা দেশবাসী বা যার মামলা, যে রাজ্যের মামলা, যেখানকার মামলা তারা দেখতে পাবেন, শুনতে পাবেন, তাহলে সেক্ষেত্রে একটা বা দুটো মামলা নিয়ে যেভাবে জিনিসটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, সেটা যথেষ্ট নক্কারজনক। এবং মুখ্যমন্ত্রীর কথার কি দাম রয়েছে? মুখ্যমন্ত্রী আজ একরকম বলেন, কাল একরকম বলেন। আমি সেই জুনিয়র ডাক্তারদের কুর্নিশ করি, যারা এতক্ষণ পর্যন্ত লড়ে গেছেন, রাজপথ যারা ছাড়েননি, আন্দোলন করেছেন, এবং ওই মিনিটসটা নিয়েও গণ্ডগোল হয়েছিল, ওই মিনিটসেও সই করতে চায়নি রাজ্য সরকারের তরফ থেকে, তারাও বেরোয়নি যতক্ষণ না সই হয়েছে। এবং তারাও বলেছে যে প্রথমে তারা বলেছিল যে রাজ্য সরকার ওই সিকিউরিটি আর টাকা দেব এই ব্যাপারগুলোকে নিয়েই আলোচনা সেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সিপির অপসারণ, স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পোস্টের অপসারণ, এইগুলো যারা যা চেয়েছে এইগুলো নিয়ে আলোচনা তারা আগে চেয়েছিল। মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন আলোচনা করতে। লাইভ স্ট্রিমিং তিনি সেখানে বন্ধ করেছেন, কারণ তিনি জানেন যে তিনি বিব্রত অবস্থায় পড়ে যাবেন। এই ডাক্তাররা তাকে ছেড়ে কথা বলবে না। এই ডাক্তাররা হলো জনগণের ভয়েস, এবং এই ডাক্তাররা জনগণকে সেবা দেয়, জনগণ তাদেরকে ভগবানের চোখে দেখে। সুতরাং এই ডাক্তাররা আজকে তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে, আজকে বিচার থেকে শুরু করে, সিপির অপসারণ থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন। সেই জন্য তিনি লাইভ স্ট্রিমিং বন্ধ করতে চেয়েছেন। যে কেসের দোহাই দিয়ে তিনি বন্ধ করতে চেয়েছেন সেই কেসেরই লাইভ স্ট্রিমিং চিফ জাস্টিস বলেছে সারা দেশবাসী দেখতে পাবে। সুতরাং মুখ্যমন্ত্রী যে কথাটা ভুয়ো, এবং মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এবং তার নিজের সরকারকে অপদস্থর হাত থেকে বাঁচানোর জন্য এই কথাটা বলেছিলেন, এটা আজকে পরিষ্কার। যেভাবে দুর্নীতির কথা সামনে চলে আসছে, সেখানে সরকারের ওপর মহল সন্দীপ ঘোষের সঙ্গে কার কার যোগ রয়েছে। একজনের ক্ষমতায় একজন সুপার, সে 4 ঘন্টার মধ্যে অন্য হসপিটালে সুপার হয়ে যায় এক জায়গা থেকে রেজিগনেশন দেওয়ার পর। একজনের এত ক্ষমতা, সে বহরমপুরে বদলি হয়ে গিয়ে আবার 2 দিনের মধ্যে আবার সেই বদলি, মানে এখানে তালা দিয়ে চলে যায়, সেখান থেকে আবার চলে আসে। একজনের এত ক্ষমতা, সে বিভিন্ন টেন্ডারকে বরাত পাইয়ে দেয়, এবং বরাত পাইয়ে দেওয়ার জন্য যে টাকাটা, সেই টাকাটা পর্যন্ত তারা সে ট্রান্সফার করে দিতে পারে পরবর্তীকালে তাদের অ্যাকাউন্টে। কিভাবে সম্ভব? তার সঙ্গে যদি ওপর মহলের যোগ না থাকে, তার সঙ্গে যদি মন্ত্রিসভার যোগ না থাকে, সর্বোপরি একদম কালীঘাটে যারা রয়েছে তাদের যোগ না থাকে, এই কাজ কখনোই সম্ভব নয়। আপনাকে এটা মনে রাখতে হবে। রাজ্য সরকার জানে, যার জন্যই রাজ্য সরকার তথ্য প্রমাণ লোপাট করেছে, যার জন্যই রাজ্য সরকার মেয়ের বাবা মা হাতে পায়ে ধরার পরও তাদেরকে 6 ঘন্টা বসিয়ে রেখে তারপরে বডি দিয়েছে, তড়িঘড়ি তার বডি পুড়িয়ে দিয়েছে, ডেথ সার্টিফিকেটে যে কাউন্সিলরের সই, এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেখানে ভাঙচুর চালিয়েছে। এ তো পরিষ্কার, জলের মতন পরিষ্কার যে ওখানে আরও অনেক লোক জড়িত রয়েছে, যাতে তাদেরকে সেফগার্ড করা যায়। এবং কেন মুখ্যমন্ত্রী রাজি হয়েছেন? চাপে পড়ে বাধ্যতামূলকভাবে তিনি রাজি হয়েছেন। যখন অন্যরা আন্দোলন করে, এই টিচাররা আন্দোলন করেছিল, লয়াররা আন্দোলন করেছিল, কোনো মন্ত্রী কেউ কর্ণপাত করেছিল? করেনি। কিন্তু জানে এই ডাক্তাররা করলে তারা যদি কাজ বন্ধ করে দেয়, আজকে যদি কোনো হার্ড স্টেপ নেয়, তারা যদি কাজ বন্ধ করে দেয়, জনগণের ক্ষতি হয়ে যাবে, সরকার আরও বড় সমস্যায় পড়ে যাবে। মানুষ চিকিৎসা না পেলে এইটা তার সরকারকে পতনের কারণ হয়ে যেতে পারে, যার জন্য তিনি ইন্টারফেয়ার করেছেন এবং বাধ্য হয়েছেন তাদের কথা শুনে। কিন্তু আমি বলবো যে এখানেও ট্রিক্স খেলা হয়েছে, কোনো রকম তাদের ওপরে পানিশমেন্ট হয়নি, অনলি ট্রান্সফার হয়েছে। সিপি হ্যাজ বিন ট্রান্সফার্ড। ট্রান্সফার ইজ নট আ পানিশমেন্ট। এই জিনিসগুলো পরবর্তীকালে সব কিছুই সুপ্রিম কোর্টের গোচরে নিয়ে আসা উচিত, এবং যদি না হয় উপযুক্ত মামলা ফাইল করা উচিত ওই ডাক্তারদের, যে তাদের দাবি সম্পূর্ণরূপে মানা হয়নি, তাদের দাবিকে অন্যভাবে ট্যাকটিক্যালি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো আজকে অবশ্যই কোর্টের গোচরে নিয়ে আসা উচিত, এবং ভবিষ্যতে এগুলো আসবে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টও অন্যান্য মামলা হলে এই সমস্ত ব্যাপারগুলো উঠবে, এবং আমার অভয়া বা তিলোত্তমা সে সঠিক বিচার পাবে, এইটুকু আমি অন্তত আশা রাখি। এটা লজ্জার বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, মহিলা, সেইখানে নারীদের কোনো নিরাপত্তা নেই। এর থেকে লজ্জা বোধহয় সারা পশ্চিমবঙ্গে আর কিছু আছে বলে আমার মনে হয় না, বা সারা দেশে আর কিছু আছে বলে আমার মনে হয় না। নিরাপত্তা যেখানে অভাব, সেখানে কিভাবে তিনি বলতে পারেন যে সময় আমি বেঁধে দিচ্ছি? এটা তো আরও বড় অপমান, এটা তো আরও বড় অপমান। এত বড় অপমান করার অধিকার রাজ্য সরকারকে কে দিয়েছে? তাদের কর্মচারী বলে, সরকারি কর্মচারী বলে তারা কর্মচারীদেরকে অপমান করবেন, মহিলা কর্মচারীদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবেন, এইটা কখনো মেনে নেওয়া যেতে পারে না একটা গণতান্ত্রিক রাজ্যে। আমার দেশও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে দেশের প্রধান নির্বাচিত হয়েছেন, তিনিও গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছেন, তাহলে কেন তিনি এই ডিসক্রিমিনেশন করছেন? সুপ্রিম কোর্ট সঠিক কথা বলেছে, এবং আমি মনে করি নারী পুরুষে কোনো ডিসক্রিমিনেশন করা উচিত নয়। সরকারের উচিত নিরাপত্তা বাড়ানো, বোধ নারী এবং পুরুষ তাদের কর্মস্থল যেন নিরাপদ থাকে, এবং আর কোনো বোনকে যেন এইভাবে বেঘরে প্রাণ দিতে না হয়, সেই জায়গাটা সরকারের দেখা উচিত। নতুন সিপি অলরেডি চলে এসেছেন, আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ
আগেই গভর্নমেন্টের নোটিফিকেশান। আমি আশা করব তার কাছ থেকে কলকাতাবাসী, মনোজ পান্থ তিনি নতুন সিপি হয়েছেন, তার কাছ থেকে কলকাতাবাসী অনেক ভালো কিছু পাবে। না হলে কিন্তু যেভাবে এই সিপিকে সরানো হয়েছিল তাকেও সরাতে জনগণ দুবার ভাববে না। পরিষ্কার একটাই কথা মনে রাখতে হবে যে এই যে সরকার, যে রাজ্য সরকারটা চলছে, এর থেকে বড় দুর্নীতিবাজ, এর থেকে বড় সেটিংবাজ সারা ভারতবর্ষে কোনো সরকার নেই। এটা মানতে হবে আপনাকে, আপনি মানুন চাই না মানুন, এটা আজকে জলের মতো পরিষ্কার। এই আরজি করের ঘটনা ছেড়ে দিন, আরও যা যা ঘটনা ঘটেছে, তিনি কামদুনির ঘটনাটাকে ঘুরিয়েছেন, তিনি অন্যান্য যত রেপ কেস তিনি বলেছেন ছোট ঘটনা। শেখ শাহজাহানের নামে যখন মহিলাদের নির্যাতন রেপের কেস উঠে এসেছে তিনি বলেছেন ওরকম হয়েই থাকে, বা ওগুলো ছোট ঘটনা। এবং এই রাজ্য সরকার একজনের পর একজন দুষ্কৃতীকে আড়াল করেছে। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে, ডায়মন্ড হারবারের মতো অঞ্চলে পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ বলে মিটিয়ে নিতে। অন্যান্য যারা নেতারা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে পুলিশ কোনো অভিযোগ নেয় না, উল্টে তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য সাধারণ মানুষকে হ্যাকেল করে, হ্যারাস করে। সুতরাং বোঝা যাচ্ছে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা কোথাও নেই, কোথাও মানুষের নিরাপত্তা নেই, কর্মস্থলেও নেই। সুতরাং আমি মনে করি একটাই কথা, যে সঠিক বিচার পেতে গেলে আমার মহিলাদেরকেও প্রকৃতভাবে তাদেরকে তাদের কাজের জায়গায় সঠিকভাবে রাখতে হবে, এবং সঠিক পরিষেবা যদি পেতে হয় গভর্নমেন্টকে, নারী পুরুষ বিচার করা চলবে না। এবং সুপ্রিম কোর্ট সঠিক কথা বলেছে। আর একটা কথা আমি বলবো, যে এইভাবে ডিসক্রিমিনেশন যে সরকার করে, সেই সরকার কখনোই সাধারণ মানুষের পছন্দের সরকার হতে পারে না। এই কথাটাও যেন এই রাজ্য সরকার মনে রাখে। কীভাবে আমরা দেখেছি লাইভ স্ট্রিমিং আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে, লাইভ সম্প্রচার আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন মুখ্যমন্ত্রী, এবং এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য 5 দিন রাজ্য সরকার ওই একজনকে অ্যারেস্ট করে চুপচাপ বসেছিল এবং ভাঙচুর করেছিল ঘটনাস্থল, দেয়াল ভেঙেছিল সেইখান থেকে তথ্য প্রমাণ লোপাট করার জন্য। শুধু বিচলিত কেন, সুপ্রিম কোর্ট এই কথাটা আজও বলেছে যে আরও স্ট্রং এভিডেন্স সংগ্রহ করতে হবে সিবিআইকে। এবং অনেক দিন হয়েছে, সিবিআই এখনও পর্যন্ত কেন তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত বাড়াতে পারছে না, এই কথাও কিন্তু বিচারপতিরা আজকে বলেছেন। এবং আমার মনে হয় যে সিবিআইয়ের কাছে এমন কোনো তথ্যসূত্র উঠে এসেছে, যে তথ্যসূত্রে হয়তো এই সরকারের হাই প্রোফাইল কোনো নেতা বা মন্ত্রীর নাম রয়েছে, সেইটা সিবিআই হয়তো প্রকাশ করেছে, সেই জন্য সুপ্রিম কোর্ট এরকম মন্তব্য করেছেন। আমার মনে হয় আগামী দিনে কোনো রাজনৈতিক রং ছাড়া যদি শেষমেশ এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করতে হয়, আগামী দিনে অনেক রথী মহারথী এই কেসের আওতায় আসবেন, যদি না সুপ্রিম কোর্ট আবার কোনোভাবে এই কেসের হেয়ারিংটাকে যদি আবার খুব ডিলে না করে দেয়। 26 তারিখ হওয়ার কথা, তারপরে আমরা জানি যে দেওয়ালির ওখানে ছুটি পড়ে যাবে, পুজোর ছুটি পড়ে যাবে। সুতরাং খুব বেশি গ্যাপ, কারণ একটা জিনিস মনে রাখবেন, এই যে সুপ্রিম কোর্টের বিচার হচ্ছে, সিবিআইয়ের হাতে তদন্ত রয়েছে। আমি এখনও বলবো সিবিআই এখনও পর্যন্ত সব কিছুর এভিডেন্স পায়নি। বেশ কিছু এভিডেন্স রাজ্য সরকার নষ্ট করেছে এবং বেশ কিছু এভিডেন্স টালাবাহানা করে এখনও পর্যন্ত দেয়নি। টালা থানার ওসিকে অ্যারেস্ট করা হয়েছে, টালা থানা অনেক কিছু অভিযোগ এবং অনেক কিছু জিনিস সেগুলোকে চেপে গেছিল। টালা থানায় কেন 4 ঘন্টা পরে এফআইআর রেজিস্টার করা হলো? অভয়ার বাবা তো বলেছেন যে আমি 7:30টায় গেছি, সেই এফআইআর 11:30টার সময় রেজিস্টার করা হয়েছে। কেন? কার অঙ্গুলি এলনে? টালা থানার ওসির কোনো দোষ নেই, লালবাজারের পুলিশ অফিসাররা তাকে ক্লিন চিট দিয়েছে। লজ্জা করে না? স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে লালবাজারের তুলনা। একজন বাবা, তার মেয়ে মারা গেছে, সে এফআইআর করার জন্য সেখানে গেছে, 4.5 ঘন্টা সেখানে তাকে বসিয়ে রাখা হয়েছে, তারপরে লালবাজারের পুলিশ অফিসার তাকে আবার ক্লিন চিট দেয়। কাকে আড়াল করতে চাইছে? কোন মন্ত্রীকে আড়াল করতে চাইছে? প্রত্যেকটা লালবাজারের অফিসার এরাও দুর্নীতি পরায়ণ, এরাও দুর্নীতির আতুরঘর। ওই বিনীত গোয়েল দুর্নীতির আতুরঘর। আজকে চাপের মুখে পড়ে ওকে সরিয়ে যাকে আনা হয়েছে, সে যে দুর্নীতি করবে না, শহরবাসী কিন্তু নজর রাখবে। কোনো রকম কোনো দুর্নীতির আঁচ পাওয়া গেলে জনগণ কিন্তু তাদের সঠিক বিচারটা এই রাস্তায় এসে আন্দোলনের মাধ্যমে তুলে নিয়ে যাবে, যেভাবে এই কেসে তুলে নিচ্ছে তারা। এবং আমি মনে করি সিবিআই সঠিক তদন্ত করছে, কোনো রং না লাগিয়ে ডাক্তারবাবুরা সঠিক আন্দোলন করছেন। সাধারণ মানুষ তাদের দাবি দাওয়াগুলো সঠিক
সঠিকভাবে পেশ করছে, এই ডাক্তারবাবুদের পাশে থেকে সুপ্রিম কোর্টও সঠিক বিচার করছে। এর মধ্যে রাজ্য সরকার যদি কোনো রকম কোনো ঘোরানোর চেষ্টা করে, কোনো রকম কোনোভাবে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করে বা তদন্তর গতি প্রকৃতিকে চেঞ্জ করার চেষ্টা করে, সেই জায়গায় সিবিআই যেন একদম স্বতঃপ্রণোদিতভাবে আটকায় এবং সঠিক তদন্ত হয়ে যারা যারা এর মধ্যে জড়িত, সে যত বড়ই নেতা হোক না কেন, তাদেরকে বিচারাধীন করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, তবেই তিলোত্তমা সঠিক বিচার পাবে।